আমি যখন শাহজালাল ইউনিভার্সিটিতে সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিতে ইংরেজিতে গিয়ে ভর্তি হয়ে পড়ি আর কি, তখন আমি সাংবাদিকতা করি, রেডিওতে কাজ করি, থিয়েটার, আবৃত্তি, কত কাজকর্মের মধ্যে জড়াই যাই। তো সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি, পড়াশোনা এই এই সেই কাজকর্ম। তারপর দিন শেষে প্রচণ্ড একটা একাকিত্ব ভার করে, একটা একাকিত্ব ঝেঁকে বসে। কোনোভাবে এটার থেকে মুক্তি পাই না। মানুষকে পছন্দ হয়, অনেক বন্ধুবান্ধব আছে যারা যারা প্রেমে পড়ে বা যাদের একটা কানেকশন তৈরি হয়, সোলমেট পায়, কিন্তু আমার কখনো সেটা হয়ে ওঠে নাই। এরপর ঢাকায় কিছুদিন সাংবাদিকতা করে আমি বাইরে চলে যাই, ইউরোপিয়ান কমিশনের স্কলারশিপ নিয়ে আমার জয়েন্ট মাস্টার্স, ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ইন ডকুমেন্টারি ফিল্ম ডাইরেক্টিং, যেটাতে ডকনমার্স বলে, 2 বছরের একটা মাস্টার্স। আমি সেটা করে পর্তুগাল, হাঙ্গেরি, বেলজিয়ামে। আমরা 23 জন ফিল্ম মেকার 22টা দেশের। আমরা এক একটা সেমিস্টার এক একটা ইউনিভার্সিটিতে এক একটা দেশে গিয়ে করতাম। কাজকর্ম চলছে খুব ভালোই। তারপর পড়াশোনা করতেছি। আমরা প্রচুর আড্ডা দিতাম সব বন্ধুবান্ধব মিলে। অনেক মানুষজন সাথে মিট করতেছি, নতুন নতুন মানুষ, নতুন কালচার, অনেক কিছু শিখতেছি। সারা দিন খুব মজার মধ্যে যায়। তারপরে দিন শেষে কিন্তু আবার সে মনে হয় যেন আমি খুব একা, মানে প্রচণ্ড রকম একটা লোনলিনেস আমাকে খুব তাড়া করে ফেরে আর কি। আমরা এক একটা দেশে যাই, লিসবনে সেমিস্টার শেষ করি, বুদাপেস্টে যাই, বুদাপেস্ট শেষ করে ব্রাসেলসে যাই। হ্যাঁ, তারপরে এগুলো শেষ করে আমার তখন লিওনার্দো দা ভিঞ্চি ফেলোশিপ পাই। আরেকটা প্রজেক্টে কাজ করি। ওই প্রজেক্টে কাজ শেষ করে আমি ইউরোপেই থেকে যাই আর কি, ওখানে বেসড হয়ে যাই। তারপর কাজের পেছনে ছুটতেছি, মূলত ফিল্ম, বিভিন্ন ফিল্ম প্রোডাকশন কোম্পানি, রিসার্চের কাজ, লেখালেখি, এগুলো করেই যাচ্ছি আর কি। সো আমার প্রচুর কাজকর্ম করি, মানে খুব একটা ভেতরে একটা ফায়ার ছিল, মানে ভেতরে একটা তেজ ছিল যে আমি এত দূরে আসছি দেশ থেকে, হয়তো সবার এই সৌভাগ্যটা হয় না, এই লাখটা হয় না পড়াশোনার জন্য। আমাদের তখনও আসলে ফিল্ম স্কুল বা ফিল্ম ইউনিভার্সিটি ওভাবে হয়ে ওঠেনি আমাদের দেশে আর কি। আমি যেহেতু ফিল্ম পড়তে গেছি, কাজ করতে গেছি, এবং ওখানে যাওয়ার পর মানে খুবই ডেডিকেটেড থাকি সব সময়। আর মাথার মধ্যে এমন একটা এইম সেট করি, একটা ড্রিম সেট করি যে আমাকে ভালো কিছু করতে হবে, ভালো কিছু বানাতে হবে। তো একদিক থেকে বেশ ভালোই, যদিও অনেক টানাটানির মধ্যে ছিলাম, কিন্তু খুবই চ্যালেঞ্জিং, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি। আমার সব কিছু ভালোই চলতেছিল, কাজ করে যাচ্ছি। এর মধ্যে কিন্তু দিন শেষে আবার সেম আমার একাকিত্বটা। আমি অনেক দেশে যাই, অনেক দেশে ঘোরাঘুরি করি কাজের জন্য অথবা নিজের জন্য। সো কিন্তু আমি কখনো যে আমার সোলমেট বা আমার পার্টনার অথবা ট্রু যে লাভটা, ওইটা আমি কখনো আমার হয়ে ওঠেনি। আমি খুব মিস করতে থাকি। দেখি দেশে আমার সব ফ্রেন্ডসরা সেটেলড হয়ে গেছে, বিয়ে করছে, হয়তো বা বিদেশের ফ্রেন্ডসরা ওভাবে, তো ওরা তো খুব দ্রুত বিয়ে করে না, কিন্তু অনেকেই এনগেজ, অনেকের পার্টনার্স আছে, অনেকের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেটাই বলেন। সো বাট আই ওয়াজ অলওয়েজ লোনলি, মানে সিঙ্গল। সো খারাপ লাগতো, অনেক সময় মনে হতো যে আমি একটু সারাউন্ডেড বাই মাই পার্টনার অর সামওয়ান দ্যাট আই ক্যান শেয়ার মাই স্টোরি অর এনিথিং। তো ওইটা আমি মিস করতাম। এদিকে দেশে মোটামুটি সবাই আমাকে বলা হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে, আমার বাবা, মা, বড় বোন, যে তুমি তো মাস্টার্স শেষ করছো, 2টা মাস্টার্স করলা, তারপর এখন একটা বিয়ে করে ফেলো, সবাই যেটা করে আর কি। আমি তখন এতটাই ডেডিকেটেড ক্যারিয়ার, ফিল্মস, তারপর এগুলো নিয়ে, কারণ আমাকে শিখতে হচ্ছে, আমার ভেতরে একটা আগুন জ্বলতেছিল যে আমাকে যেতে হবে, অনেক দূর যেতে হবে। যে অনেকটা ওই যে আমি তাদেরকে রবার্ট ফ্রস্টের ওই লাইনটা বলতাম, আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই জিনিসটা আমার এত বেশি রকম ভেতরে থাকতো আর কি, ইন্সপায়ার করতো নিজেকে খুব বেশি। তারপর আমার গ্র্যাজুয়েশন শেষ করে তো কাজকর্ম করে আমি একটা প্রজেক্টে কাজ করি, যেটা আটলান্টিক মহাসাগর কাছাই একদম, পর্তুগালের সাউথে,
ওখানে 4 জন ফিশারম্যান যারা বার্নিকলস হারভেস্ট করে আর কি, এটা পারসেবেস বলে স্প্যানিশ আর পর্তুগিজ ভাষায়, এটা সামুদ্রিক একটা খাবার, ওইটা তারা হারভেস্ট করে। ওদের জীবনের গল্পটা অন্যরকম সুন্দর, আমাকে খুবই টাচ করে আর কি। তো ওই গল্পটা করতে গিয়ে আমি প্রায় 4-5 বছর সমুদ্রের খুবই কাছে থাকি। তো ওখানে বলতে গেলে যে সমুদ্রটা আমার কীভাবে যেন আমার সমুদ্রটা আমার বাড়ি হয়ে যায়। সমুদ্রের যে মাছ, শামুক, ঝিনুক শামুক, তারপরে উইন্ড, হ্যাঁ, তারপরে ঢেউ, রকস, এই জিনিসগুলো মনে হতো যে সমুদ্রটা আমার বাড়ি, আর এই সমস্ত সারাউন্ডিংসটা হচ্ছে আমার ফ্যামিলি। কারণ ওই সময়টাতে আমার লোনলিনেস এত বেশি খারাপ লাগতো, তখন আসলে একটু করে বয়স হলো, তখন আরও একটু সান্নিধ্য চাচ্ছি, কিন্তু আমার কিছুই হচ্ছে না। তখন এমন নয় যে আমি ট্রাই করি না, আমি ট্রাই করে যাচ্ছি, আমার ফ্যামিলি চাইতেছে, বাট আমার কখনো পারফেক্ট মানুষটা বা রাইট পারসন সেটা আসেনি, অথবা আমি পাইনি আর কি। তখন আমি লোনলিনেসটাকে সলিটিউডে রূপান্তর করি, এবং সেটা কিভাবে এনজয় করা যায়, কিভাবে আমি সেটা শিখতে থাকি যে আমি একা মানুষ কিন্তু আমি দুঃখী না, এটাই আমার চয়েস। তখন আমাকে একটা বই খুব বেশি আমাকে হেল্প করে, সেটা হচ্ছে মারিয়া রিলকের একটা বই, যে লেটার্স টু এ ইয়াং পয়েট। হ্যাঁ, এটা আমি পড়তাম প্রায় সময়। তারপর আমি মেডিটেশন করতাম, প্রচুর লম্বা হাঁটা দিতাম বিচ ধরে, তারপরে দেখতাম অথবা আবৃত্তি করতাম, চিৎকার করতাম। দেখা যেত যে একা হয়ে গেছে, একদম যেতে 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 একদম একা, কোনো মানুষ নেই। তারপর সূর্য উঠতেছে, তারপর আমি জোরে চিৎকার করতেছি, ও মাঝি ভাই, আমারে নিয়ে যাও মাঝি ভাই, মানে এমন করে বলতেছি যে আমি আর একা থাকতে পারছি না, আমাকে কোথাও নিয়ে যাও। মানে একদম ভেতর থেকে আমি এটা ছেড়ে দিয়ে চিৎকার করতাম আর কি। তো সমুদ্রের সাথে কথা বলতাম, মনে হতো যে সমুদ্রের একদম শেষ দিকে সূর্য যেদিকে ডুব দেয়, তার মাঝখানে ওইদিকে কোথাও একটা মেঘের আড়ালে আমি একটা বাড়ি করছি, ওই বাড়িতে যেন আমার সোলমেট থাকে, তার সাথে কি আমার দেখা হবে। সো আই ওয়াজ হ্যাপি ইন এ ওয়ে। স্টিল রাত যখন নামে, যখন গভীর রাত হয়, ঘুম ভেঙে যায়, তখন মাঝে মধ্যে মনে হতো না, আমার আসলে একজন মানুষ দরকার। তো 2017 সালে আমার বাবা মারা যায়। বাবা অনেক চাইছিলেন যে আমাকে দেখে যাবেন, আমি বিয়ে করব। অনেক প্রপোজাল আসতো তখন। আমাদের বাড়ি চট্টগ্রামে, আমার যে জন্ম চট্টগ্রামের আনোয়ারাতে, পার্কি সমুদ্র সৈকতের কাছেই। ওই দিক থেকে আসলে সমুদ্রের সাথে আমার অন্যরকম একটা রিলেশন ছোটোবেলা থেকে, সেটা ওখানে গিয়ে আবার আরও বেশি পরিপূর্ণতা লাভ করে আর কি। তারপর বাবা চলে যাওয়ার পর খুবই খারাপ লাগে, খুব ভেঙে যায়। এর মধ্যে আসলে অনেক কাজকর্ম করি, আইসক্রিম সেলার্সের কাজ করি, তারপরে হচ্ছে আরও বেশ কিছু প্রজেক্টে কাজ করি। তারপর লাইফ গোজ অন, হ্যাঁ, আমার সব কিছু। কিন্তু বছরের পর বছর যাচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, আমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, আমার গল্প চেঞ্জ হচ্ছে, মানুষ চেঞ্জ হচ্ছে, বন্ধু আসছে, বন্ধু চলে যাচ্ছে, কিন্তু আমার ওই যে পার্টনার বা আমার সোলমেট বা আমার ওইটা হয়ে ওঠে না। আমি সামহাও কোনো এক মানে মনে হতো ম্যাজিক্যাল রিজন যে আমি মানে একা আছি। মাঝে মধ্যে মনে হতো যে এটাই আমার ডেস্টিনেশন। তখন মাঝে মধ্যে আবার এটাও মনে হতো যে আমি যতই ট্রাই করি, লাইফ হ্যাজ এ প্ল্যান ফর আস, ইউনিভার্স হ্যাজ এ প্ল্যান। সো ওই যে লাইফের যে প্ল্যানটা, ওইটাই মনে হয় এটাই, যে আমি একা থাকাটাই হচ্ছে আমার ডেস্টিনেশন, আমার প্ল্যান। যে পর্তুগিজ ভাষায় একটা কথা বলে, অন্দেতে ইশকে ইর নাও পদেশ ফুজির, মানে তোমাকে যেখানে যেতে হবে, যে ডেস্টিনেশনে, ওখানেই যেতে হবে, ওখান থেকে পালাতে পারবে না। তা আমি সব কিছু অ্যাকসেপ্ট করা শুরু করছি, সব কিছু মেনে নিতে শুরু করছি আর কি। তারপর আমার 2023 সালে আমার বড় বোন মারা যায়। 2024 সালের পরের বছর আমার মা মারা যায়। তারপর আসলে মানে এই যে 3টা মানুষ অল্প সময়ের মধ্যে চলে যাওয়া, এই মানুষগুলো আমার অনেক কাছের, মানে একদম আমার আত্মার মানুষ। তো এগুলোর আমাকে নিয়ে তাদের একটা ড্রিম ছিল যে আমি বিয়ে করব, বাকি আমার বন্ধুবান্ধব বা আমার সমবয়সী যারা ছিল তাদের মতো
আমি বিয়ে করব, আমার একটা বউ হবে, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার সংসার হবে, এই সমস্ত সব কিছু প্ল্যান, ড্রিম, আশা ভরসা সব কিছুই তাদের মধ্যে ছিল। তো তারা যখন সবাই চলে গেল আমাকে রেখে, তখন মনে হলো যে আমি আর বিয়ে করব না। এমনিতেই তো পাচ্ছি না, লং টাইম, আমার বয়স হয়ে যাচ্ছে প্রায় অনেক 40-এর কাছাকাছি। তারপর আর দেশেও যেহেতু ওরা নাই, আমি আর কখনো দেশে আসবো না। তো লাস্ট টাইম মা মারা যাওয়ার পর যখন বাইরে ব্যাক করি, ইউরোপে ব্যাক করি, তখন এই ডিসিশনটাই নিয়ে নিই যে আমি দেশে ব্যাক করব না, বিয়েও করব না। বাকি জীবনটা আমি ফিল্ম বানিয়ে, বই লিখে, পুরা পৃথিবী ঘুরে ঘুরে আমি কাটাই দেব। মানে এইরকম একটা প্ল্যান ছিল, ওটা সেট আপ দিয়ে মাথায়। তা আমি চলে যাই, কাজ করি তখন লিসবনে। সেদিন সেটা একটা সামার টাইম ছিল, বিকেলবেলা খুব ওই যে মাঝে মধ্যে আমাকে একাকিত্বটা এসে ঢুঁ মেরে, মানে হঠাৎ হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে ভিতরে। তো ওইরকম সময়ে দেখি যে চারপাশে মানুষজন কত আনন্দ করতেছে, সামারটা এনজয় করতেছে, অনেকে ছুটিতে আসছে। লিসবন খুবই ম্যাজিক্যাল একটা শহর, কালারফুল একটা শহর, হাঁটতে অন্যরকম মনে হয়, এত সুন্দর আর কি। তা আমি বসে আছি তেজো নদীর পাড়ে বসে আছি। আমি যখন বসি বা লম্বা হাঁটা দিই, আমি প্রচুর চিন্তা করি, আমার স্ক্রিপ্টের চিন্তা করি, এই প্রজেক্টের চিন্তা করি, এই লাইফ নিয়ে চিন্তা করি, অথবা ইভেন ফ্যান্টাসি করি যে এরকম কোনো একজনের সাথে আমার মিট হবে কোনো একদিন, তার সাথে এটা করবো, এটা সেটা, এই প্ল্যানগুলো করি আর কি। তখন আমি বিকেলবেলা একদিক থেকে আমার মজা লাগতেছে মানুষের আনন্দ দেখে, আবার নিজের একাকিত্ব দেখে খারাপ লাগতেছে। মানে আমি এমন ছিলাম যেন একটা ওই যে পাখি আছে না, পাখি যেন দেখতেছে যে আমার চারপাশের ইয়াটা দেখতেছে, পাখি দেখতেছে আপনার একটা ইয়ার মধ্যে যে কারেন্টের তারের উপর যেরকম পাখি বসে চারপাশটা দেখে, ওরকম করে যেন আমি সব বার্ডস আই বা লোনলি বার্ড হয়ে আমি সব দেখতেছি আমার চারপাশে ঘুরতেছে, ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি, ফেস্টিভ্যাল, বা মানুষের হাসি, মানুষের জীবন, এগুলো আমি দেখে আমি কিন্তু পার্ট হতে পারি না। সব কিছুর মাঝখানে আমি ওই একাকী পাখিটার মতো, মানে সে আছে ওখানে প্রেজেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম কমপ্লিটলি সেপারেটেড। হ্যাঁ, ওই রকম আমি। তো হঠাৎ করে আমার ফোনে, মানে ফোনটা কেঁপে ওঠে, মানে একটা ভাইব্রেট করে। আমি ফোন পকেট থেকে বের করে দেখি আমাকে মেসেঞ্জার একজন নক দিয়েছে। এমনিতে তো কত মানুষজন মেসেজ করে, ছেলে হোক মেয়ে হোক বন্ধু বান্ধব কত জনে নক দেয় বা কথাবার্তা হয়, কিন্তু এই মেসেজটা পাওয়ার পর আমার মানে ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। ভেতরটা কেঁপে উঠে আমি আসলে তখনও পড়ি নাই, তারপর যখন পড়ি মেসেজটা, ওখানে লেখা আছে, হাউ ক্যান টু পিপল হ্যাভ দ্য সেম স্টোরি ইন লাইফ। দুটো মানুষের জীবনের গল্প কিভাবে একই হয়। আমি একটু হতভম্ব হয়ে যাই, মানে কি বলে, কোনো ধরনের ইন্ট্রোডাকশন নাই, কিছুই নাই, বাট এইরকম একটা অদ্ভুত রকম সুন্দর মেসেজ, অল্প কথায় লিখছে। তারপরে আমি বলতে গেলে কি, ওই মেসেজটাই আমার জীবনটা চেঞ্জ করে দেয়। আমি বাসায় ব্যাক করি, তখন আমার বন্ধু ইঙ্গো, ব্রাজিলিয়ান একজন ফ্রেন্ড, খুব ভালো, সে একজন পয়েট, চমৎকার, আমরা খুব ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলি প্রায় সময়, অনেক কিছু শেয়ার করি। তাকে আমি বললাম যে ফ্রেন্ড এটা হলো। সে বললো যে আমি খুব হ্যাপি, ফলো ইউর হার্ট। আমার কাছে কেন জানি ওই মেসেজটা পড়ার পরেই মনে হচ্ছে আমি আই মেট মাই সোলমেট ফাইনালি। তো এই ইয়াটা ভেতরে ভেতরে মানে খুব ভেতরে অনুরণন দিচ্ছিল। তো আমরা কথা বলা শুরু করি। যে মেসেজটা পাঠিয়েছে তার নাম ডক্টর শামরিনা আলম তানহা, যে পরবর্তীতে আমার বউ হয়। কিন্তু তখনও আমরা কমপ্লিটলি স্ট্রেঞ্জার, আমরা কথা বলা শুরু করি। সে সামহাও আমাদের দেশে যে কনভেনশনাল বা ট্রেডিশনাল যে ম্যারেজ সিস্টেমটা আছে আর কি,
হয়তো আপনি ঘটকের মাধ্যমে হোক, কারো মাধ্যমে হোক, আপনার বায়োডাটাটা দিলেন কনে পক্ষকে, ওরা আপনার সাথে যোগাযোগ করলো, এরকম যে ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট থাকে। তো ওভাবেই তাকে আমার কেউ একজনে এটা দিয়েছিল। তারপরে সে আমার ফেসবুকে স্ক্রল করে গেছে, আমার স্টোরি জানলো। তো সেখানে সে বুঝতে পারলো যে আমার যে স্টোরি, বিশেষ করে আমার মাকে নিয়ে আমি লং টাইম হসপিটালে ছিলাম। আমার মায়ের ডায়াবেটিস ছিল, বা ইনফেকশন হয়ে মায়ের পাটা কেটে ফেলতে হয় একটা পা। তো লং টাইম আমরা ইব্রাহিম কার্ডিয়াকে ছিলাম, বারডেমে ছিলাম। সো এটা একটা লং স্টোরি। আমি যেটা শর্ট করব সেটা হচ্ছে সেম স্ট্রাগল, সেম স্টোরি ওরও গেছে। তার একটা অ্যাক্সিডেন্ট হয় মাকে নিয়ে, তারপরে তার মায়ের পা কেটে ফেলতে হলো, তাকে লং টাইম হসপিটালে থাকতে হলো। এই যে যুদ্ধটা, তারপর আমরা আরেকটু কথা বলতে চাই, আরেকটু কথা বলে বুঝি যে আমাদের প্রচুর মিল, আমাদের প্রফেশনাল অনেক ডিফারেন্স আছে। আমি একজন ফিল্ম মেকার, সে একজন হচ্ছে ভ্যাট, ডিভিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, ব্রিলিয়ান্ট। মানে সে খুবই মেধাবী একটা স্টুডেন্ট, চিটং ভেটেরিনারি থেকে পাশ করছে, তারপরে মাস্টার্স করতেছিল সে। আর আমি তো নোম্যাডিক একটা লাইফ আমার। সো আমরা যখন কথা বলা শুরু করে তখন লিসবন থেকে আমি তখন লিসবনের কাজ শেষ করে আমি যাই ভিয়েনাতে। হ্যাঁ, আমরা 2024 আমরা আবার 10 বছরের একটা রিউনিয়ন করি। আমরা সব ফ্রেন্ডসরা আসে, ক্রোয়েশিয়ার সমুদ্র পাড়ে ছোট্ট একটা বাড়ি আমরা ভাড়া করি। এটা একটা স্বপ্নের মতো টাইম ছিল আর কি। তো ওই সময়টাতে সবাই সবার গল্প শেয়ার করি, সবার কাজের গল্প, বিয়ের গল্প, বাচ্চার গল্প। তো তখনও আসলে আমি যখন আমার টার্ন আসে বলার জন্য, ওরকম কিছু আসলে আমি বলতে পারি না, শুধু আমি ওর কথা বলি। যে কয়েকজনকে বললাম যে আমি একজনের সাথে আমার রিসেন্টলি দেখা, এখনও দেখা হয় না কিন্তু ভার্চুয়ালি বা ইন স্পিরিট উই ম্যাট। তো ওইটা বলি আর কি। তারপরে আমি কিন্তু যেখানেই যাই ওকে ছবি পাঠাচ্ছি, ওকে ওই দেশের গল্প বলতেছি, খাবার কালচার, এটা সেটা নানান ধরনের। আমার বন্ধুদের গল্প বলতেছি, সে তার ফ্রেন্ডসদের গল্প বলতেছে। তারপর আমাদের সময় যেতে থাকে, মানে খুব দ্রুত চলে যায়। আমি কাজ করতে থাকি, সেও কাজ করতে থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ওয়েট করতে থাকি দুজনের জন্য। সে বারবার বলে কখন আসতেছি, কখন যাচ্ছি, তুমি কি আসলে মানে আমরা কি আদৌ বিয়ে করবো কি করবো না। হ্যাঁ, এই বিষয়ে যেহেতু আমরা কখনো মিট করি নাই ইন পার্সন, তখন আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে বলে যে, আমি ওদেরকে বলি যে আমি মনে হয় এই মেয়েটাকে বিয়ে করব। তখন ওরা একটু সারপ্রাইজড হয়ে যায়, বাইরের ফ্রেন্ড, ইউরোপিয়ান। সো ওরা চিন্তা করে যে তুমি কখনো একটা মানুষকে কিস করো নাই, কখনো টাচ করো নাই, কখনো দেখা হয় নাই তোমার, তুমি স্মেল নিতে পারো নাই, তো এই মানুষটাকে তুমি কীভাবে বিয়ে করবা। কিন্তু ওদের তো আর আমাদের ট্র্যাডিশনটা জানে না। তখন আমি বলি যে দেখো, আমার মা যখন আমার বাবাকে বিয়ে করে তখনও কিন্তু ওদের বিয়ের আগে কখনো দেখা হয় না। আমার দাদা দাদির কথা চিন্তা করো, বা এরকম জেনারেশনস আফটার জেনারেশনস এইভাবেই চলে যাচ্ছে। কিন্তু ওরা ঠিকই সংসার করে যাচ্ছে জীবন। কিন্তু আমরা আমাদের জন্ম হলো, ভালোবাসা কম বেশি যেটাই হোক, সেই বন্ধনটা কিন্তু রয়ে গেল। তারপর আমি পার্সোনালি আমিও নিজেই এটার একটু বিরোধী ছিলাম বলা যায়, যে আমি ওভাবে যাব না, আমি কোন একজনের সাথে দেখা হবে তারপর ওভাবে বিয়ে করব, এরকম মাথায় ছিল আর কি। তারপরে আমরা অলরেডি বিয়ের প্ল্যান করি, কিন্তু এটা ঠিক করি যে আমরা যখন ইন পার্সন দেখা হবে আমাদের, তখন ফাইনাল ডিসিশনটা নেব যে আমরা বিয়ে করব কি করব না। কিন্তু দুজনের প্রতি অনেস্ট থাকবো। দেখা হওয়ার পর বলে দেব, যদি পছন্দ না হয় বলে দেব, আর যদি পছন্দ হয় তাহলে তো হলোই। তো এরপর যে মানুষটা ডিসাইড করি যে আর কখনো দেশে ব্যাক করব না, কখনো বিয়ে করব না, সেই মানুষটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। ওই আমাকে আসলে নিয়ে আসে, মানে ও বলতে ওর ভালোবাসাটা আর কি। আমি দেশে আসি অক্টোবরের শেষ 30 তারিখ, আমি 2024 সালের অক্টোবর আমি আসি। আসার পর একদিনের পরে, মানে যেদিন আসি এর পর দিনে আসলে তার সাথে আমার দেখা। যদি আমাদের ফ্যামিলি তখন অলরেডি তার সাথে কথা হয়েছে, মানে তাকে বা পছন্দ করছে তারা,
আমার সম্পর্কেও তারা জানলো, এইগুলো মোটামুটি আগালো। তো একটা প্রাইমারি কথা চলতেছে আর কি তখন, কিন্তু আমরা তো আমাদের মতো করে ডিসিশন নিচ্ছি। তারপর বিকেলবেলা আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে যাই দুজন। তো সূর্যটা ডুবি ডুবি করতেছে, পশ্চিম আকাশে তখন প্রচুর পাখি যেন বাসায় ফিরে যাচ্ছে বাড়িতে। আমরা বসছি, আমাদের উচ্ছ্বাস ছিল কিন্তু খুব কন্ট্রোলড। আমাদের সাইলেন্স ছিল দুজন পাশাপাশি বসে, কিন্তু এটা খুবই কমফোর্টেবল, খুবই ডিপ। মানে আমরা লস্ট ছিলাম না, আমাদের মনে হচ্ছিল যে উই ফাউন্ড ইচ আদার। অ্যান্ড আমার পাশে মানুষটা বসে আছে, রিল্যাক্স কমপ্লিটলি, মানে কোনো তাড়াহুড়া নাই, জীবন যেন এখানে থেমে গেছে। তো ও চমৎকার, ওর হাসি, ওর সিম্পলিসিটি, ওর জেনুইননেস, ও কোনো কিছুই লুকায় না, কোনো মেকআপও করে নাই। এবং সেদিন তার জ্বর ছিল, তো অসুস্থ ছিল, ওইটাও ও বলতেছে আমার জ্বর চলে গেছে এরকম। আমরা দেখি আমাদের একটু একটু কথা বলি, সমুদ্র নিয়ে কথা বলি, একটু পয়েটিক হয়ে যায় তখন আসলে। তারপরে বেশি আর কথা, তাও আমরা তো বলে যাচ্ছি অনেক দিন ধরেই, তো ওখানে আর বেশি কথা না বাড়িয়ে আমরা ব্যাক করি সমুদ্র থেকে। আমরা ডিসাইড করি যে আমরা বিয়ে করব। আমরা বুঝতে পারি যে উই আর ফর ইচ আদার। তারপর খুব দ্রুত চিটংয়ের যে বিয়ের সিস্টেমটা আমরা জানি, এটা খুবই আমার কাছে ছোটোবেলা থেকে এটা আমার দেখে যে বিশাল উৎসব করা, কনে পক্ষকে বর পক্ষকে দাওয়াত করতে হবে, 1000 মানুষ খাওয়াতে হবে, ফার্নিচার দিতে হবে, এইটা সেটা, এটা বিশাল একটা বার্ডেন, বিশাল একটা অসুস্থতা আর কি, মানে কালচারের নামে। সো এইটার বিরোধী আমি চাইলাম যে, আমি ওকে বললাম যে আমরা বিয়ে যখন করব খুব সিম্পলি করব, এবং আমরা দুজনে যেহেতু অরফ্যান, আমরা আমাদের জীবনটা, বিবাহিত জীবনটা শুরু করব কোনো একটা এতিমখানায় গিয়ে, অরফ্যানেজে গিয়ে, ওখানে বাচ্চাদেরকে খাওয়াবো, ওদের সাথে টাইম স্পেন্ড করব, তারপর আমাদের জীবনটা শুরু করব। ওভাবে আমরা ঠিক করি। সো আমাদের এনগেজমেন্ট হলো, আগদ হলো, আমাদের দুই পক্ষের ফ্যামিলি আসলো, ওদের সাথে কথাবার্তা হলো, কিন্তু আমরা কোনো অনুষ্ঠানে যাই নাই। জাস্ট একটা আমার গ্রামের বাড়িতে গিয়ে আমি একটা বড় ধরনের খাবারের আয়োজন করি। মূলত তার ফ্যামিলির সবাইকে ইনভাইট করি, আমার ফ্যামিলির লোকজনকে ইনভাইট করি, যেটাকে আমরা ওয়ালিমা অনেকটা বলা যায় আর কি। তো ওইটাই ছিল মূলত আমাদের জানুয়ারির 4 তারিখ আমাদের আনুষ্ঠানিকতা। কিন্তু আমরা মেইন যে প্ল্যানটা করি সেটা হচ্ছে অরফেনেজে গিয়ে আমাদের বিবাহিত জীবনটা শুরু করব আর কি, এরকম আমাদের প্ল্যান থাকে। তারপর দিন যেতে থাকে, ওরও অলরেডি ইউনিভার্সিটিতে মাস্টার্সের ক্লাস চলতেছে, আমিও বেশ কিছু কাজের মধ্যে আছি। আমি তখন ব্রিটিশ মিউজিয়ামের একটা প্রজেক্ট এডিট করতেছিলাম আমার, পরবর্তীতে যেটা অলরেডি ওখানে স্থান পাই ব্রিটিশ মিউজিয়ামে, তো ওইটা কাজ করতেছি। এই কাজের মধ্যে আমাদের তারপরে প্রতিদিন করে বাবুই পাখির বাসার মতো করে আমরা গোছাচ্ছি। নতুন একটা বাসায় উঠলাম, ফার্নিচার কিনলাম, এটা কিনলাম, ওটা কিনলাম। তারপরে আমার যে বড় বোন যেটা মারা গেছে, তার বাচ্চাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে আসলাম। আমার 3টা ভাগ্নে আছে ওই বড় বোনের, সাহাব, সাওবান, সাবিল। তো ওরা আসলো, তারপর আমাদের প্রতিদিন রান্নাবান্না, এটা সেটা, এইভাবে জীবন শুরু হয়ে গেল। মানে অন্যরকম একটা অনুভূতি। কখনো মনে হচ্ছিল না যে আমরা বিয়ে করছি, কখনো মনে হচ্ছিল যে হ্যাঁ এটাই তাহলে বিবাহিত লাইফ। আমরা প্রতিদিন বিকেলবেলা বের হচ্ছি, রিক্সা নিয়ে সমুদ্র পাড়ে যাচ্ছি, কোথাও চা খেতে যাচ্ছি, কোনো একটা বন্ধু দাওয়াত করছে, ওখানে খেতে যাচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, সে খেতে পারতো না। মানে অল্প করে খাওয়ার পর তার বমি হতো, অথবা খুব অল্প খেত। মানে এত পরিমাণ খাবার, কোথাও দাওয়াত করলো, কত আয়োজন করলো, চিটংয়ের আয়োজনগুলো বিশাল হয়, কিন্তু আমার বউটা খেতে পারতো না। অল্প খাওয়ার পর সে চলে যেত, খুব খারাপ লাগতো। সে বলতো যে এটা গ্যাস্ট্রিকের ব্যথা অথবা এরকম কিছু একটা। তো হঠাৎ করে তার পেটে, স্টমাকে পেইন শুরু হলো। ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর মনে করছেন যে হয়তো কনসিভ করছে কিনা, কিন্তু না,
তারপর আরেকটা ডক্টর, এভাবে পুরো ফেব্রুয়ারি মাসটা আমরা বিভিন্ন হসপিটাল, ক্লিনিক, ডায়াগনোসিস সেন্টার সব জায়গায় নিয়ে যাওয়ার পর ফাইনালি যেটা আসলো সেটা হচ্ছে ওর ক্যান্সার হয়ে যায়। সন্ধ্যাবেলা ক্যান্সারটা ধরা পড়ে। ক্যান্সার ধরার পর সে জিসির মোড়ে একটা ওয়েল ফুড বলে একটা জায়গা আছে, ওখানে যাই। এটা এক পিস কেক নেই, কেক নিয়ে বলে যে চলো আমরা সেলিব্রেট করি ক্যান্সার। আমরা ওইটা সেলিব্রেট করি। আমি জানি না তখন আসলে কি বলবো, কি করব। সব পুরা পৃথিবী যেন স্টপ হয়ে গেছে, সমস্ত ঘড়ি স্টপ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে, এরকম মনে হচ্ছিল। তারপর আমরা কেকটা খেয়ে একটা রিকশায় উঠে আমি নিজেরে খুব কন্ট্রোল করতেছিলাম যে যেরকমই হোক ফাইট করে যাব। এখন একটা অ্যাডভান্স একটা টেকনোলজি আছে, ট্রিটমেন্ট ব্যবস্থা আছে, সো ভালো হয়ে যাবে। কিন্তু ও যখন বলল যে আল্লাহ আমার এত সুন্দর একটা জামাই দিল, এত ভালো একটা জামাই দিল, জীবনটা শুরু করছি, কিন্তু আমার হায়াতটা দিল না কেন? ক্যান্সারটা আরেকটু পরে হলে কি হতো? তখন আর আমি নিজের ঠিক করতে পারি নাই। তখন আমি হাউমাউ করে কেঁদে উঠছি। তখন সে আমার দিকে তাকাইল, সে হেসে বলতেছে তোমার এই কান্না করতে অনেক কিউট লাগে। তারপরে চুপ করে থাকলো, তারপরে বলল যে আমি জানতাম না তুমি আমার এত ভালোবাসো, আমার জন্য যে তুমি কান্না করো এটা আমি জানতাম না। আমরা তারপর যাইতে থাকি। সরি, আমরা বাসায় যাই। বাসায় গিয়ে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যায়। আমি তারে বলি যাই হোক এটা আসছে, আমরা এটা অ্যাকসেপ্ট করব। আমি রিটার্ন ফ্লাইট ছিল, এটা ক্যান্সেল করি। তারপর ওকে জড়াই ধরে বলি যে আমরা দুজন একসাথে ফাইট করব, আমরা ফাইট করেই যাব, তুমি একা ভেবো না, এবং এটা ঠিক দেখবা, এটা ভালো হয়ে যাবে। ওরা আমি খুব মানসিকভাবে সাহস দিই। তারপর ওখানে ওর পেট ভরে যায় পানিতে, অবস্থা খারাপ হয়ে যায় প্রচণ্ড রকম। আমি দেশ বিদেশ সব জায়গায় মানুষের সাথে কথা বলা শুরু করি, আরও ভালো টেস্ট করার জন্য, ভালো ডক্টর দেখার জন্য। আমরা ঢাকায় চলে আসি। মার্চের 2 তারিখ আমার বার্থডে ছিল, তখন আমরা ঢাকায়।